আমরা এখন বাসে উঠেছি, এখানে প্রচুর ভিড়। এখানে একটা মার্সিডিজ কোম্পানির বাসে চড়েছি, স্পিড অত্যন্ত বেশি, ভয় লাগছে কখন আবার কি করে। খুব দ্রুত বেগে চলছে, দেখেন লস্কর বেগে ঝুঁকতে ঝুঁকতে যাচ্ছে। বন্ধুরা আমরা এখন তারাস যাচ্ছি সিএনজিতে চড়ে। পেছনে আমার ভাগ্নে খুব আরামায়েশ করে বসেছে, আর আমাদের খুব অসহায় অবস্থা। মন্দিরের অভ্যন্তরের কারুকাজ সত্যি আমাদেরকে মুগ্ধ করলো। পুরনো আমলের জমিদার বাড়ির মতো এর থামগুলোকে অলংকৃত করা হয়েছে। আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জের তারাসে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মন্দিরে। ঐতিহাসিক এই মন্দিরটি এতটাই পুরনো যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই মন্দিরে যাওয়া যায় এবং এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। তাহলে চলুন শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, আমরা আজকে আবার বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে আমার ভাগ্নের শ্বশুর বাড়ি থেকে। আজকে আমরা সরাসরি চলে যাব তারাস মন্দিরে। বন্ধুরা আমরা বেলকুচির মোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা এখন প্রথমে কড্ডার মোড়ে যাব, সেখান থেকে আমরা অন্য কোনো ট্রান্সপোর্ট নিয়ে তারপর ভেঙে ভেঙে তারাস যেতে হবে। কড্ডা কত করে? 30 টাকা। 30 টাকা না? হ্যাঁ, ভাড়া তো 30 টাকা। এটা কি উপলক্ষে 50 টাকা? ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে ঈদ চলে গেছে 3 দিন, কত 3 দিন বন্ধ। ঢাকার লোক যাওয়ার পরে বাড়াবে না। ঈদ উপলক্ষে তারা যে বাড়তি ভাড়া নিচ্ছে তা এখনো শেষ হয়নি। এই আজকে ঢাকার যাত্রী যাওয়ার পরে তারপরে শেষ হবে। বন্ধুরা আমরা শেষ পর্যন্ত সিএনজিতেই উঠছি, কারণ হলো এখানে বাস আসতে অনেক বেশি সময় লাগে। অতএব আমরা এখন 50 টাকা ভাড়া দিয়ে সরাসরি বেলকুচি চলে যাচ্ছি। আমরা আবার গ্রামীণ রাস্তা ধরে এখন ছুটে চলছি কড্ডার মোড়ের উদ্দেশ্যে। চারপাশে সবুজ প্রকৃতি, তার মাঝেই গড়ে উঠেছে জনপদ। আসলে মফস্বল এলাকাগুলো সবসময় আমাকে খুব করে টানে। আর এই রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে চমৎকার একটা নয়নাভিরাম লেক। 2 দিন আগে আমরা বেলকুচি এসেছি ভাগ্নের শ্বশুর বাড়িতে, তাই সিরাজগঞ্জের আমরা যেখানেই ঘুরতে যাচ্ছি সেখানেই এই বেলকুচি হয়েই আমাদেরকে যেতে হচ্ছে। আজকে আমাদের গন্তব্য সিরাজগঞ্জের বিখ্যাত তারাস মন্দির। বর্তমানে আমরা একটা লোহার ব্রিজ পার হয়ে ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ের কড্ডার মোড়ের উদ্দেশ্যে ছুটে চলছি। ওখান থেকে আমরা চলে যাব হাতিকুমরুল মোড়ে। বন্ধুরা আমরা যে নদীটি পার হলাম এটার নাম হচ্ছে উড়াসাগর। এই জায়গাটা আসলে কখনোই পানি শুকিয়ে যায় নাই। এই ভারতের বাঁধের কারণে অনেক নদী কিন্তু শুকিয়ে গিয়েছে, তো এই জায়গাটা কখনোই শুকায় না, এই জন্য এটার নাম হচ্ছে উড়াসাগর। বন্ধুরা কথা বলতে বলতে অবশেষে আমরা কড্ডার মোড়ে চলে এসেছি। বন্ধুরা আমরা অবশেষে কড্ডার মোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা রোড চলে যাব। কত করে? 50 না? আমরা এখন বাসে উঠেছি, এখানে প্রচুর ভিড়। ট্রেনগুলো এত নিচে, মাথায় লেগে গেল। বন্ধুরা এতিমের মতো আমরা পেছনের সিটে বসে এখন রোডে যাচ্ছি। আমাদের সাথে স্টাইলিশ বয়, সে একটা সিট পেয়েছে, সে অনেকটা ভাব নিয়ে বসে আছে, পিছনে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে, পুরোপুরি ধরে নাই, আকৃতি অনেক বড় হওয়ার কারণে অর্ধেক করছে। এখানে একটা মার্সিডিজ কোম্পানির বাসে চড়েছি, স্পিড অত্যন্ত বেশি, ভয় লাগছে কখন আবার কি করে। খুব দ্রুত বেগে চলছে, দেখেন লস্কর বেগে ঝুঁকতে ঝুঁকতে যাচ্ছে। ভাই ভাড়া কত করে? রোড পর্যন্ত 40। অবশেষে আমরা ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ে ধরে এখন হাতিকুমরুল মোড়ের উদ্দেশ্যে ছুটে চলছি। কড্ডার মোড় থেকে হাতিকুমরুল মোড়ের দূরত্ব খুব বেশি একটা নয় এবং যেতেও খুব বেশি একটা সময় লাগে না। মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভেতরেই পৌঁছে যাওয়া যায়। চলতে চলতে আমাদের চোখে পড়ল রংপুর এক্সপ্রেস হাইওয়ের কাজ এবং হাতিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ। আমরা এখন হাতিকুমরুল ইন্টারচেঞ্জের নিচে রয়েছি, আর কিছুদিনের মধ্যে এই রাস্তাগুলো সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমরা এক টানে চলে যেতে পারবো সেই উত্তরবঙ্গের যে কোনো শহরে। এছাড়া রংপুর এক্সপ্রেস হাইওয়েটিও অত্যন্ত চমৎকার করে তৈরি করা হচ্ছে। এই রাস্তাটি 6 লেনের হবে এবং প্রতিটি বাজার এবং মোড়ের উপর দিয়েই থাকবে ফ্লাইওভার, তাই যে কোনো বাস একদম নিমেষের ভেতরে চলে যেতে পারবে উত্তরবঙ্গের যে কোনো জায়গায়। বন্ধুরা আমরা অবশেষে রোডে চলে এসেছি, আমরা এখন নামবো। অধিকাংশ যাত্রীরাই নামবে। আমরা এখন রোডে নেমেছি, এখান থেকে আমরা এখন রাস্তার ওপারে চলে যাব।
ওই দিক থেকে আমরা একটা সিএনজি নিয়ে তারাস যাব। বন্ধুরা এই যে দেখেন, এখানে ইন্টারচেঞ্জের কাজ চলমান রয়েছে। বড় বড় ট্রেন নিয়ে আসা হয়েছে, এগুলো দিয়ে এই মোড়ের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হবে। এই হাতিকুমরুল মোড় দিয়ে উত্তরবঙ্গের সব জেলায় যাওয়া যায়। এখানে কোন জায়গায় কত কিলোমিটার দূরত্ব তা লেখা রয়েছে। বন্ধুরা আপনারা যারা সিরাজগঞ্জ অথবা ঢাকা থেকে আসবেন তারা প্রথমে এই হাতিকুমরুল মোড়ে নামবেন, তারপরে এখান থেকে এই সিএনজি স্ট্যান্ডে এসে সরাসরি তারাস চলে যেতে পারবেন। তারাস যায় কোনগুলা? 3 জন। আপনি যাবেন? কত করে ভাড়া? 60 টাকা। ভাড়া কি একটু বেশি না? হ্যাঁ, নর্মাল ভাড়া কত? 50। ঈদ উপলক্ষে 10 টাকা। ওকে বন্ধুরা, এখানে 50 টাকা করে ভাড়া, কিন্তু ঈদ উপলক্ষে 10 টাকা করে বেশি। সেই আগের মতোই 60 টাকা। আমরা এখন সিএনজিতে উঠছি। বন্ধুরা আমরা এখন সিএনজিতে করে সরাসরি তারাস চলে যাচ্ছি। এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে ভাই? 40 মিনিট। এখান থেকে যেতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগে। অবশেষে আমরা হাতিকুমরুল থেকে রাজশাহী নাটোরের রোড ধরে এখন সরাসরি যাচ্ছি তারাসের উদ্দেশ্যে। এই রাস্তা ধরে কিছু দূর গিয়ে আপনারা বাম দিকে চলে গেলে সরাসরি চলে যেতে পারবেন পাবনা শহরে, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে হাতের ডান দিকে। ওই রাস্তা ধরে চলে গেলে আমরা চলে যাব সরাসরি তারাসে। বন্ধুরা অবশেষে আমরা রাজশাহী হাইওয়ে থেকে গ্রামীণ মেট্রো পথে ঢুকে পড়েছি। আস্তে আস্তে আমাদের চোখে পড়তে শুরু করলো একের পর এক ব্রিজ। আসলে নদীমাতৃক এই বাংলাদেশ পুরোটাই ভাটি অঞ্চলের উপরে গড়ে উঠেছে, যার কারণে রাস্তায় চলতে চলতে একটু পরপর ব্রিজ দেখাটাই স্বাভাবিক। সবুজের পাশাপাশি এই নদীমাতৃক দেশের পরিবেশ আসলেই যে কোনো মানুষকেই চমকপ্রদ করবে। দেখতে দেখতে আমরা সোলঙ্গা চলে এসেছি। সোলঙ্গা পার হয়ে আবার আমরা গ্রামীণ সবুজ শ্যামল প্রকৃতির রাস্তা ধরে ছুটে চলছি। এখানে একটা ব্রিজের নির্মাণ কাজ চলছে, এটা এখনো সম্পূর্ণ হয় নাই, এই জন্য আমাদেরকে ডান পাশের রোড ধরে এখন যেতে হচ্ছে। পেছনে আমার ভাগ্নে খুব আরাম আয়েশ করে বসেছে, আর আমাদের খুব অসহায় অবস্থা। বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন রায়গঞ্জ বাজারে চলে এসেছি। এখান থেকে 6 কিলোমিটার পরেই হচ্ছে তারাস। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু জায়গায় রাস্তা খুবই ভাঙা, যদিও বেশিরভাগ রাস্তাই খুব ভালো, তবে এই জায়গায় ভাঙা এবং পানি জমে গিয়েছে। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, গ্রামীণ পথ, জায়গায় জায়গায় পুকুর এবং গ্রামের টিনের ঘরবাড়ি রয়েছে। পুরো যেমনটা দেখতে পাচ্ছেন, এদিকের রাস্তা আবার খুব ভালো। আসলে ওই আমরা আস্তে আস্তে যতগুলো ব্রিজ দেখেছি, ওই ব্রিজগুলো কমপ্লিট হওয়ার পরে এই পুরো রাস্তাই খুব চমৎকার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলতে চলতে কখনো আপনাদের চোখে পড়বে সারি সারি শিশু গাছ, কখনো বা কলা গাছ, তার পাশাপাশি সবুজ বিস্তৃত মাঠ এবং পুকুর তো রয়েছেই। সত্যি এই গ্রামের পরিবেশ সব সময় আমাকে খুব মুগ্ধ করে। বন্ধুরা দেখতে দেখতে অবশেষে আমরা কিন্তু তারাস চলে এসেছি আল্লাহর রহমতে। এটাই হচ্ছে সেই বিখ্যাত তারাস। ভাই গোবিন্দ মন্দির যাবে নাকি? জি ভাই। কত করে নেবেন? 10 টাকা ভাড়া। 10 টাকা জনপ্রতি? হ্যাঁ জি। কতক্ষণ লাগে যেতে? 5 মিনিট 7 মিনিট আচ্ছা। লাগবে। অবশেষে আমরা তারাসে এসেছি এবং তারাস থেকে একটি অটো গাড়ি নিয়ে এখন গোবিন্দ মন্দিরে যাচ্ছি। অবশেষে দেখতে দেখতে আমরা তারাস বাজারে এসে পৌঁছেছি। এখানে ঢুকেই আপনাদের চোখে পড়বে একটি কালী মন্দির। এটি হচ্ছে মূল গোবিন্দ মন্দিরের একটি ক্ষুদ্র অংশ। রংচং করে মন্দিরের আদি রূপ অনেকটাই বিকৃত করা হয়েছে। একদম অটো রিকশায় করে আমরা মন্দিরের গেটে চলে এসেছি। এই হচ্ছে সেই বিখ্যাত গোবিন্দ মন্দির, এবং যেটা দেখার জন্য এত দূর থেকে আমাদের যাত্রা। বন্ধুরা এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মন্দির। সিরাজগঞ্জের তারাস উপজেলায় শত শত বছরের পুরনো এই মন্দিরটি মূলত একটি রাধা গোবিন্দ মন্দির। 2 একর 6 শতক জায়গার উপরে নির্মিত এই মন্দিরটি মূলত কয়েক শত বছর আগে নির্মিত হয়েছিল। আমার পেছনে আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 324 বছরের পুরনো একটি মন্দির। দোতলা বিশিষ্ট এই মন্দিরটি দৈর্ঘ্যে 300 ফুট এবং এর প্রস্থ 180 ফুট। ভূমি থেকে এই মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট। বর্তমানে এই মন্দিরটি চমৎকারভাবে লাল রং করা হয়েছে স্থানীয় প্রশাসনের থেকে এবং হিন্দু সম্প্রদায়ের কল্যাণে, যার কারণে এটি অত্যন্ত চমৎকার রূপ ধারণ করেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিছু সাপ এবং বিভিন্ন নকশা আঁকা রয়েছে। এর অভ্যন্তরে রয়েছে বর্ণিল কারুকাজে খচিত 25টি গোলাকৃতি স্তম্ভ। আপনারা উপরে মন্দিরের যে মূল কাঠামোটি দেখতে পাচ্ছেন, ওখানে 25টি স্তম্ভ রয়েছে।
এটাই হচ্ছে মন্দিরের বিশেষ আকর্ষণ। বর্তমানে এই মন্দিরটি খুবই আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে, অনেক গাছপালা দিয়ে খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে বিভিন্ন লোকজন আসে এই মন্দির দর্শনের জন্য। প্রতিদিন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা এই মন্দিরে এসে তাদের পূজা নিবেদন করেন। যেমনটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ এসে এভাবে গাছের গোড়ায় গামছা ঝুলায় তাদের মনের আশা পূরণ করার জন্য। এই গাছের নিচে এরকমের বেদিতে তারা পূজা দিয়ে থাকেন। এক সময়কার জমিদার বনোয়ারি লাল রায় বাহাদুর এই মন্দিরটি তৈরি করেছিলেন 1105 বঙ্গাব্দে। তখন থেকে 324 বছর ধরে আজও পর্যন্ত অক্ষত রয়েছে এই তারাশের মন্দিরটি। বছরের বিভিন্ন পূজা পার্বণ এবং উৎসবের সময়তে এই মন্দিরটি মুখরিত হয়ে ওঠে এর ভক্তবৃন্দের পদচারণায়। কিন্তু বর্তমানে কোনো রকমের পূজা অর্চনা না থাকার কারণে এই জায়গাটা এখন শূন্যই পড়ে রয়েছে। পর্দায় আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেই হাজার হাজার লোকের সমাগম হয়ে থাকে। বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভেতরের অংশ দেখতে পাচ্ছি, খুবই চমৎকার। এই জায়গায় সাধারণত তীর্থযাত্রীরা আসে এবং এখানেই তাদের খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়, তারা বসে বসে পূজা অর্চনা করে থাকেন। এই মন্দিরের চারপাশে অনেকগুলো গাছ রয়েছে এবং এই গাছগুলো সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে। এই সব জায়গাগুলোতেই পুজো দেওয়া হয়। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে বেদি বানানো রয়েছে, প্রতিটি গাছের গোড়ায় খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয়েছে। বিশেষ করে মাঝখানের এই জায়গাটা তুলসী গাছ লাগানো হয়েছে, এখানে সম্ভবত তুলসী পূজা দেওয়া। বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখি এর ভেতরে আসলে কি রয়েছে। দেখি এখানে কারোর সাথে কথা বলে কিছু জানা যায় কিনা। এখানে ভেতরে পূজা অর্চনা চলছে। বন্ধুরা, ভিতরে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন পূজা অর্চনা চলছে। এখানে প্রতিদিনই এভাবে পূজা অর্চনা চলে। মন্দিরের অভ্যন্তরের কারুকাজ সত্যি আমাদেরকে মুগ্ধ করলো। পুরনো আমলের জমিদার বাড়ির মতো এর থামগুলোকে অলংকৃত করা হয়েছে। এর থামগুলো সেই ব্রিটিশ ভারতীয় স্টাইলে তৈরি করা হয়েছে। বিভিন্ন পূজা পার্বণের অনুষ্ঠানে এখানে সমবেত হন লক্ষ লক্ষ মানুষ। এই মন্দিরে ঝুলন পূর্ণিমা, দুগ্ধ জলস্নান উৎসব, দুর্গাপূজা, অন্নকূট বা গোবর্ধন পূজা, অষ্টপ্রহর নামকীর্তন, গোষ্ঠযাত্রা, লক্ষ্মী এবং সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এইসব পূজা পার্বণের অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই মন্দিরে যোগ দিয়ে থাকেন। অবশেষে পূজার আনুষ্ঠানিকতা শেষ করে ঠাকুর সাহেব এখন বাইরে আসছেন। আমরা এখন তার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের বর্তমান অবস্থা সম্পর্কে। দাদা, কেমন আছেন? ভালো আছে, ভালো রাখছে। আপনার নাম কি? আমার নাম বিধান সান্যাল। আপনি কি এই মন্দিরেই পুজো দিয়ে থাকেন নাকি অন্যান্য না, মন্দিরে? আমি গোপাল মন্দিরে পূজা করি। এখানে আছে আমার এক দাদু পূজা করে। দাদু অসুস্থ, তাকে ডাক্তার দেখাবার নিয়ে গেছে। আমি তার দায়িত্বটা আমি পালন করতেছি। আচ্ছা, এখানে কোন কোন জায়গা থেকে লোকজন আসে? এখানে অনেক জায়গা থেকে লোকজন আসে, যেরকম ধরেন বগুড়া থেকে আসে, সিংহজ থেকে আসে, তারপরে মানে নিমগাছি, তারপরে আশপাশে গ্রামের থেকে অনেক লোক আসে। আচ্ছা, প্রতিদিন ভোগ আসে, প্রতিদিন এখানে ভক্তবৃন্দ আসে। আমি শুনেছি যে ভারত থেকেও এখানে লোকজন আসে। হ্যাঁ, ভারত থেকেও অনেক লোক আছে, সাধু সন্ন্যাসীরা আসে। ও, সাধু সন্ন্যাসীরা আসে। এই মন্দিরটি মূলত কিসের মন্দির? এটা রাধাকৃষ্ণ মন্দির। ও, রাধাকৃষ্ণ মন্দির। যেমন আপনাদের তো প্রতিটি মন্দিরই আলাদা আলাদা থাকে, যেমন শিব মন্দির, কালী মন্দির বা বিভিন্ন দুর্গা মন্দির। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, রাধা গোবিন্দ মন্দির। এটা ও, রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ মন্দির। আচ্ছা, এখানে কি কি মূর্তি রয়েছে? এখানে শুধু রাধা গোবিন্দ মন্দিরের মূর্তি আছে এবং নারায়ণ শিলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বেদিটা কি? এই বেদিটা সম্বন্ধে একটু বলেন তো। এই বেদিটা হলো জমিদার রায় বাহাদুরের আমলের ওই বেদিটা। এই বেদিটা এখানেই রাখছি, এখানেই ভক্তরা পূজা পার্বণ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এখানে কি ধরনের পূজা হয়? এখানে প্রতিদিনই পূজা হয়, শিবেরই পূজা করে। ও, শিবের মূর্তিও আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট শিবের মূর্তি আছে না? আছে। গুরমা মেলা নামে একটা মেলা আছে। এই মেলার থেকে এই মন্দির আগে দেখা যেত, কিন্তু এখন বর্তমানে এখন অনেক গাছ
গছালি বুনছে, অনেক বড় বড় গাছ হয়েছে, বড় বড় বিল্ডিং হয়েছে, এই জন্য আর মন্দিরটা আর দেখা যায় না। এইখান থেকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে অনেকগুলো। দাদা, এখানে উৎসব হয় কবে কবে? 17ই ফাল্গুনে অষ্টপ্রহর হয়, বা ভাদ্র মাসে ঝুলন যাত্রা হবে। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হ্যাঁ, আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে অষ্টপ্রহরের ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভক্তবৃন্দদের। এই জায়গাগুলো নতুন করে সংস্কার করা হয়েছে কবে? আমি এর আগেও যখন এসেছি অনেকটা ভাঙাচোরা অবস্থায় দেখেছিলাম। নতুন করে সংস্কার করছে বছরখানেক হলো। আচ্ছা, এটা কাদের পক্ষ থেকে করা হয়েছে? এরা সঞ্জিত কুমার সভাপতি এই মন্দিরে, আচ্ছা। সঞ্জিতের পক্ষ থেকে করা হয়েছে। ও, আপনাদের হিন্দু সম্প্রদায় সম্প্রদায় থেকে করা হয়েছে। করা হয়েছে না? এখানে সরকারি কোনো সহযোগিতা ছিল? সরকারি সহযোগিতা সব নেতাকর্মীরা ভালো বলতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা, তারাশের বিখ্যাত গোবিন্দ মন্দিরটি দেখা শেষে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে অন্য কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। তাহলে আসসালামু আলাইকুম।